জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, 7ই ফেব্রুয়ারিতে হয়ে যাওয়া সেকেন্ড শিফটের যতগুলো প্রশ্ন আছে আমি আলোচনা করব। মোটামুটি সব প্রশ্ন তো কালেকশন করতে পারিনি, তো মোটামুটি 15-16টা মতন প্রশ্ন কালেক্ট করতে পেরেছি, তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো 7ই ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে যাদের পরীক্ষা ছিল, সত্যি বলছি তোমরা প্রশ্নগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে এতটাই কঠিন প্রশ্ন এসেছিল। মানে আমার যতদূর মনে হলো অ্যানালাইসিস করার পর, যে 7ই ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে যে প্রশ্নগুলো এসছে বাকি তুলনামূলক সব শিফটের থেকে সবথেকে বেশি হার্ড এই শিফটে এসেছে, কারণ কোশ্চেনের প্যাটার্নগুলো দেখলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্রথম প্রশ্ন, সঙ্গীতজ্ঞ সিক্কিল মালা চন্দ্রশেখর নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো যারা প্রশ্ন এটা করে এসেছো, যারা বাসি, কিন্তু তারা কিন্তু একদম এক্স্যাক্ট রাইট উত্তর কিন্তু করে এসেছো। ওকে, তো দেখেছো তোমরা, আগামী দিনের জন্য এই নামটা কিন্তু দেখে রাখো। সঙ্গীতজ্ঞ সিক্কিল মালা চন্দ্রশেখর, ইনি কিন্তু একজন ভারতীয়, একজন ফ্লুইট বাজাতো বা আশি বাজাতো। ওকে, আর এই পিডিএফটা সংগ্রহ করার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, সেভেন সিস্টার রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা কোন রাজ্যের? তাহলে দেখো, এত সেন্সাস থেকে জনগণনা থেকে এত প্রশ্ন থাকা সত্ত্বেও সেভেন সিস্টারে চলে গেছে, সুতরাং কারো মাথাতে আইডিয়া আসবেই না। যদিও এটা একটু বেসিক নলেজের প্রশ্ন, কিন্তু তবুও তো এক্সামের ওই একটা প্রেশারাইজ অবস্থায় মোটামুটি একটা কঠিন বিষয়। তো এটা সঠিক উত্তর কিন্তু আসাম হয়ে যাবে। তো সেন্সাস থেকে 2011 সালে জনগণনা থেকে বারংবার প্রত্যেকটা শিফটে 2-3টে করে কোশ্চেন কিন্তু আসছে, সুতরাং সেন্সাসটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। গুরুত্বপূর্ণ শুধু জিনিসগুলোই দেখব সেন্সাসের। ওকে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সেন্সাস কিন্তু আমাদের প্রতি 10 বছর গণনা করা হয়, অর্থাৎ আমাদের যে জনগণনা করা হয়। একটা জিনিস মনে রাখবে যে ক্ষেত্রফলের ভিত্তিতে বড় রাজ্য ছোট রাজ্য এগুলো কিন্তু জানো। তার সবথেকে যে প্রশ্নগুলো এসএসসি জিডিতে ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে সেটা হচ্ছে যে এটাও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের দিকে একটু বেশি ক্যাচ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে তুমি মনে রাখো, ক্ষেত্রফলের ভিত্তিতে সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর, আর ক্ষেত্রফলের ভিত্তিতে সবথেকে ছোট আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য হচ্ছে লাক্ষাদ্বীপ। ওকে, সবচেয়ে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশের, সবচেয়ে কম কিন্তু সিকিমের। আজকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছিল এসএসসি জিডিতে ফার্স্ট শিফটে, আজকেরই প্রশ্ন যে সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটা। তো যাই হোক, অপশানে সিকিম ছিল না, মিজোরাম ছিল। মিজোরাম দ্বিতীয়, সেকেন্ড। যারা আমার আগের ভিডিওটা ওয়াচ করেছো তোমরা দেখে বুঝতে পারবে যে মিজোরাম হচ্ছে দ্বিতীয় লোয়েস্ট পপুলেশন আমাদের স্টেট। ওকে, তারপরে দেখব যে লিঙ্গানুপাত, এখান থেকেও প্রশ্ন আসবে। সবচেয়ে বেশি লিঙ্গানুপাত কোন রাজ্যে রয়েছে? কেরালায় সবথেকে বেশি লিঙ্গানুপাতের পরিমাণ বেশি। তারপরে সবচেয়ে কম কিন্তু হরিয়ানাতে রয়েছে। সবচেয়ে বেশি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লিঙ্গানুপাত পুদুচেরিতে রয়েছে। সবচেয়ে কম লিঙ্গানুপাত দামান দিউয়ে রয়েছে। এই দামান দিউ অলরেডি কিন্তু পরীক্ষা এসেছে, 5 তারিখ কিন্তু অলরেডি পরীক্ষা এসেছে যে সবচেয়ে কম কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লিঙ্গানুপাত কম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে। তো দামান ও দিউ এটা সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তো তারপরে আমাদের ভারতের শিক্ষার হার 74.04%, পুরুষদের শিক্ষার হার 82.14%, রয়েছে মহিলাদের শিক্ষার হার 65.46%। দেখো, এই যে আমার এই শব্দগুলো না এখন তোমাদেরকে বলছি, যে প্রশ্নগুলো দেখবে কালকে কারো না কারো শিফটে দেখবে এগুলো দেখতে পাবে, কারণ এই একটু আগে ফার্স্ট শিফট অ্যানালাইসিস করেছি আমি, সেইখান থেকেই দেখবে কিছু 2-1টা প্রশ্ন দেখবে আজকের এই শিফটে চলে এসেছে। আমি তোমাদেরকে ফার্স্ট শিফটে অ্যানালাইসিস করার সময় বলছিলাম দেখবে আমার এই মানে ইনফরমেশনগুলো দেখে যাও, দেখবে কারো না কারো শিফটে চলে আসবে। তো ঠিক আমার কথাটা মিলে গেছে, লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে ফার্স্ট শিফটে যে জিনিস আমি আলোচনা করেছি সেকেন্ড শিফটে চলে এসেছে। তো সুতরাং এই ইনফরমেশনগুলো দেখে রাখো, ইম্পর্টেন্ট, এগুলো প্রশ্ন আসছে। সর্বাধিক শিক্ষিত জেলা কিন্তু সার্চিপ মিজোরামের। ওকে, সর্বনিম্ন শিক্ষিত জেলা এটা হচ্ছে আলিরাজপুর হরিয়ানার। সর্বাধিক শিক্ষিত রাজ্য আমাদের কেরালা, সবাই জানো 94% এখানে শিক্ষার হার রয়েছে। সর্বনিম্ন শিক্ষিত রাজ্য যেটা হচ্ছে তোমাদের বিহার, আমাদের 61 এটা বিহার হয়ে যাবে উত্তর সঠিক। ওকে, বিহার 61.80%। সর্বাধিক শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের লাক্ষাদ্বীপ হয়ে যাবে 91.85%। পার্সেন্টেজগুলোকেও কিন্তু দেখবে। ভারতের জনঘনত্ব কিন্তু সবথেকে বেশি বিহারে, সবচেয়ে কিন্তু কম অরুণাচল প্রদেশ। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লিতে সবথেকে জনঘনত্ব বেশি, এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সবথেকে কম আন্দামান নিকোবরের মধ্যে কিন্তু রয়েছে। ওকে, তারপরে সবথেকে বেশি এসসি রয়েছে উত্তরপ্রদেশ, সবচেয়ে কম রয়েছে মিজোরাম। এসটি সবথেকে বেশি রয়েছে মধ্যপ্রদেশ। ওকে, এবং এগুলো অত দেখার দরকার নেই, যতগুলো ইনফরমেশন আলোচনা করলাম শুধু সেগুলো একটু মনোযোগ সহকারে দেখে নিয়ে যেও।
তারপরে প্রশ্ন ছিল এশিয়ান গেমসে 2014-তে ভারত কত বছর পর সোনা জিতেছিল। তো দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করা খুবই একটা কঠিন বিষয়, কারণ 2024-এর না দিয়ে 2014-র যে এশিয়ান গেমস ভারতে কত বছর পর সোনা জিতেছিল, তো এটা 16 বছর পর, এগুলো করা একটু খুব কঠিন হয়ে যায়। ওকে, তারপরে প্রশ্ন হয়েছিল কলামণ্ডলম কল্যাণী কুট্টি আম্মা ছিলেন ড্যাশ নৃত্যধারার একজন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী। আচ্ছা, প্রশ্নটা কীরকমভাবে ছিল, যারা পরীক্ষা দিয়েছো তারা একটু বলবে। এই কলামণ্ডলম কল্যাণী কুট্টি আম্মার বাড়ি চেয়েছিল প্রশ্নে, প্রশ্ন যদি বলে তার বাড়ি কোথায়, তাহলে কেরালা উত্তর হয়ে যাবে। আর প্রশ্নে যদি বলে তিনি কোন নৃত্যের সাথে যুক্ত, তাহলে মোহিনীআট্টম সঠিক উত্তর হয়ে যাবে। এবার প্রশ্ন কেমন এসেছিল সেইভাবেই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যারা পরীক্ষা দিয়েছো। তারপরে পর্ণমোচী উদ্ভিদ কোথায় দেখা যায়। তো দেখো এর প্রশ্নটা এসেছিল জিওগ্রাফি থেকে। তো এবার আমি তো সঠিক আর অপশন জানি না যে কী অপশানে ছিল, তবে এগুলোর মধ্যে তোমার যদি একটা থেকে থাকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে যে ভারতের হিমালয়ের পাদদেশ বরাবর উত্তর পূর্ব রাজ্যগুলিতেও দেখা যায়, পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঘাটের পূর্ব ঢালেও কিন্তু এই পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়, উড়িষ্যাতেও দেখা যায়, মধ্যপ্রদেশেও দেখা যায়, উত্তরপ্রদেশেও দেখা যায়, বিহারের সমভূমি অঞ্চলেও কিন্তু এই পর্ণমোচী উদ্ভিদগুলো কিন্তু দেখা যায়। পর্ণমোচী উদ্ভিদ কথা অর্থ যে সারা বছর যেখানে পাতা ঝরে। ওকে, তারপরে ভারতীয় সংবিধানের কোন তফসিলে ইউনিয়ন তালিকা এবং রাজ্য তালিকা নিয়ে বলা রয়েছে। অর্থাৎ সংবিধান থেকে এতদিন ধারা নিয়ে প্রশ্ন আসছিল, আজকে কিন্তু যে আমাদের সংবিধানের টোটাল যে 12টা শিডিউল রয়েছে, তফসিল রয়েছে, আমাদের টোটাল যে আমাদের 448টা ধারা এবং 12টা শিডিউল, সেই 12টা শিডিউল থেকে কিন্তু আজকে প্রশ্ন এসেছে। তো আমাদের সপ্তম তফসিলে কিন্তু আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় কিন্তু নিয়ে বলা রয়েছে। তো দেখো আমি 12টা শিডিউলকে আমি কিন্তু একবার তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি। এটা আমার সূত্র সাহায্যে ইউজ করেছি, তোমরা চাইলে তোমরা এটাকে ইউজ করতে পারো, এবং না হলে তোমরা যেভাবে পড়েছো সেভাবে কিন্তু আমার সাথে সাথে রিভিশন করে নাও। তো আমার এটা সূত্র হচ্ছে 12টা শিডিউল মনে রাখার সূত্র হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম। টিয়ার্স মনে হচ্ছে চোখের জল, আর ও অফ মনে বুঝতেই পারছো, ওল্ড মনে বুঝতে পারছো, পিএম মনে বুঝতে পারছো। অর্থাৎ টিয়ার্স অফ ওল্ড পিএম, টি ফর টেরিটরি, অর্থাৎ 1 নম্বর শিডিউলের বিভিন্ন রাজ্যকে নিয়ে বলা রয়েছে। 2 নম্বর হচ্ছে ইমোলুমেন্ট, অর্থাৎ অর্থ হচ্ছে ভাতা, অর্থাৎ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এদের যে বেতন এবং ভাতা নিয়ে বলা রয়েছে 2 নম্বর ধারাতে এই শিডিউলে। 3 নম্বর শিডিউলে বলা রয়েছে অ্যাফার্মিনেশন, অর্থাৎ শপথ নিয়ে কথা বলা রয়েছে। 4 নম্বরে রাজ্যসভার কথা বলা রয়েছে। 5 নম্বরে শিডিউল ট্রাইব, অর্থাৎ এসসি এসটিদের নিয়ে কথা বলা রয়েছে। 6 নম্বরে আদার্স এরিয়া, অর্থাৎ মণিপুরি, মেঘালয়, মিজো, এই যে আদার্স স্টেটদের জন্য স্পেশাল ফেসিলিটিসের কথা বলা রয়েছে 6 নম্বর তপশিলিতে। 7 নম্বরে ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ ফেডারেল স্ট্রাকচার বলতে গেলে পাওয়ার বন্টন, অর্থাৎ পাওয়ার ভাগ করে নিবে রাজ্য, ইউনিয়ন এবং রাজ্য, কেন্দ্র এবং রাজ্য একে অপরের পাওয়ারটাকে ভাগ করে নিবে। তারপরে 8 নম্বর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 8-এ কি ভাষা নিয়ে বলা রয়েছে। 9-এ এল ফর ল্যান্ড এরিয়া নিয়ে বলা রয়েছে। 10-এ ডি ফর ডিফেকশন, অর্থাৎ দলত্যাগ বিরোধী ওকে বিরোধী আইন। তারপরে হচ্ছে পি ফর পঞ্চায়েত নিয়ে বলা রয়েছে। আর এম ফর হচ্ছে মিউনিসিপ্যালিটি, পি ফর পঞ্চায়েত, এম ফর মিউনিসিপ্যালিটি 12 নম্বর তপশিলে বলা রয়েছে। সুতরাং আমি 12টা তপশিলি কিন্তু তোমাদের আলোচনা করে দিলাম। তারপরে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2023-এ কততম সংস্করণ ছিল। তো এই প্রশ্নগুলো করা অত্যন্ত কঠিন হয়ে যায়, কারণ এই যে সেকেন্ড শিফটটা প্রশ্ন ছিল তারা কিন্তু খুবই কঠিন প্রশ্ন ছিল আমার যা মনে হয়, এবং তোমরাও দেখো একটা প্রশ্ন পারছো কি। তো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2023 এই সংস্করণ ছিল, এটা 3য় সংস্করণ ছিল, যেটা সঠিক উত্তর হবে। ওকে, তারপরে সংস্কৃতি মন্ত্রণালয়ের বর্তমান, অর্থাৎ আমাদের যে কালচারাল মিনিস্ট্রি রয়েছে সেই তার বর্তমান মন্ত্রী কে রয়েছেন, তো শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত কিন্তু ইনি বর্তমান সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছেন। তো দেখো তোমরা প্রশ্নের প্যাটার্ন দেখো কীরকম কঠিন ছিল। তারপরে মহারাষ্ট্রের নতুন বছরের উৎসব কী নামে পরিচিত। তো এই প্রশ্নটা আমার কমন এসেছে, কারণ আমি আজকেই ফার্স্ট শিফটে যারা আমার ক্লাস দেখেছো, ভিডিও অ্যানালাইসিস দেখেছো, সেখানে আমি বলেছিলাম যে মহারাষ্ট্রের নতুন বছরের যে উৎসব, কারণ উৎসবগুলো নিয়ে বলছিলাম সেখানে আমি। তো গুড়ি পাদোয়া কিন্তু সেই মহারাষ্ট্রের কিন্তু নিউ ইয়ার ফেস্টিভ্যাল। তো ওই ফেস্টিভ্যালগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেও। তারপরে ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ভারতের ভাইসরয় কে ছিল। তো লর্ড লিন লিথগো, ঠিক আছে।
আছে লর্ড লিথগো কিন্তু ভারতের সেই সময়ে আমাদের ভাইসরয় ছিলেন। ওকে, তারপরে ওহমের সূত্রটি কি? দেখো ওহমের সূত্র কিন্তু যেটা হচ্ছে ভি সমান সমান IR, যেখানে ভিকে ভোল্টেজ বলবো, আইকে কারেন্ট বলবো এবং আরকে রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ বলবো। তাছাড়াও আমাদের ওহমের যে ইউনিট সেটা কিন্তু আমাদের রোধ, ওহমের একক কি বলি আমরা? রোধের একক কি? ওহম বলি না? তো এই আর কি। তো মোটামুটি এই কটাই প্রশ্ন কালেকশন করতে পেরেছি। এরকম অ্যানালাইসিস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।